Bismillahirrahmanirrahim. Assalamu alaikum and welcome to our today's online class. I am Muhammad Jahangir Alam, Assistant Teacher, Department of English ITM Residential Model School, is here to facilitate the class. Dear students, hope you are well and as well as your family members are also well. In our previous classes, we have discussed about some rules of tag questions and sentence changes. Today we are going to discuss a very important topic, that is right forms of verbs, which will be given in your English second paper at question serial number 4. In this question, the required marks is 5. You will be given 10 gaps in a text and some clue verbs in the box. You have to write the correct form of the verbs according to the sentence structures and patterns. So, let's discuss a new and important rule. But before that, we need to discuss about relative pronoun. You know, there are 8 kinds of pronoun in English grammar. Among them, one of the most important pronoun name is relative pronoun. Relative, সম্পর্কযুক্ত pronoun, সর্বনাম। যে প্রোনাউনগুলো কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে বা পরে বসে বাক্যের অন্য কোনো ওয়ার্ডের সাথে ওই নাউন বা প্রোনাউনের যে রিলেশন তৈরি করে, যে সম্পর্ক সৃষ্টি করে, সেটাকে আমরা বেসিক্যালি রিলেটিভ প্রোনাউন হিসেবে জেনে থাকি। তো দ্যাট, হু, হুইচ, হট, এগুলি আমরা রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করি। তো তেমনই আমরা একটা সেন্টেন্স দেখব, যেমন ইট ইজ I who ব্র্যাকেটে দেয়া আছে টু বি টু ব্লেম। আমরা এখানে আইটা ক্যাপিটাল লেটারে লিখেছি বিকজ যখন আই একটা ওয়ার্ড হিসেবে ব্যবহার করা হবে, অক্ষর না, একটা ওয়ার্ড হিসেবে ব্যবহার করা হবে, তখন আইটা অলওয়েজ ক্যাপিটাল ফর্মে হবে। এখানে যদি আমরা খেয়াল করি, ইট ইজ আই, এটা হয় আমি, আইটা এখানে প্রোনাউন। আই হচ্ছে এখানে প্রোনাউন। হু, এটা এখানে রিলেটিভ প্রোনাউন। তাহলে এখানে ভার্ব আমাদেরকে সাজেস্ট করেছে ব্র্যাকেটের মধ্যে টু বি। টু বি মানে কি? বি ভার্ব, যে ভার্বগুলো দ্বারা সাবজেক্টের নিজেই হওয়া বোঝাবে, সেগুলি সাধারণত বি ভার্ব। আমরা জানি আমি যা প্রেজেন্ট ফর্মে, ওয়াজ, ওয়ার, পাস্ট ফর্ম, উইল বি, শ্যাল বি, ফিউচার ফর্মে আমরা ব্যবহার করে থাকি। তাহলে এখানে আমরা বি ভার্বের কোন রূপটা ব্যবহার করব? ফার্স্ট অফ অল উই হ্যাভ টু ডু দ্য ভার্ব ইজ। It is present. তাহলে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম এখানে ব্যবহার করতে হবে। তাহলে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম কি কি আছে? am আছে, is আছে, are আছে। এখন আমরা কিসের ভিত্তিতে সিলেক্ট করব am হবে, is হবে নাকি are হবে? এখন আমাদেরকে দৃষ্টিপাত করতে হবে রিলেটিভ প্রোনাউনের আগে যে নাউন বা প্রোনাউনটি থাকবে, অর্থাৎ রিলেটিভ প্রোনাউন দ্বারা যে নাউন বা প্রোনাউনটাকে নির্দেশ করতেছে সেটাকে আমাদেরকে খেয়াল করতে হবে। রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট, পূর্বগামী যে নাউন বা প্রোনাউনটি আছে। রিলেটিভ প্রোনাউন হু, তার আগে কি আছে? আই। তাহলে আই এর নাম্বার এবং পার্সন। আইটা কি? ফার্স্ট পার্সন। কি নাম্বার? সিঙ্গুলার নাম্বার। তাহলে সাবজেক্ট যদি ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হয়
তাহলে কি ইউজ করবো? am। আয়ের সাথে আর যদি আয়ের সাথে am হয় তাহলে এখানে আমার রাইট ফর্মটা হচ্ছে I am। অনেকে কিন্তু ইট কে মনে করে ইজ বসাতে পারে, কিন্তু না। রিলেটিভ প্রোনাউন দ্বারা যে নাউন বা প্রোনাউনটাকে নির্দেশ করবে সেই নাউন বা প্রোনাউনের পার্সন এবং নাম্বারকে খেয়াল করতে হবে, করে ভার্ব চয়েস করতে হবে। আর ভার্বের টেন্সটা কি হবে সেটা ডিপেন্ড করবে রিলেটিভ প্রোনাউনের আগে যে ভার্ব আছে সেই ভার্বের টেন্স অনুযায়ী এখানে ভার্বের টেন্সটা নির্ধারিত হবে। আশা করি তোমরা এই নিয়মটা বুঝতে পেরেছো। তাহলে আমরা এখানে দেখলাম মূল কথা যে কোনো একটা সেন্টেন্সে যদি রিলেটিভ প্রোনাউন থাকে তাহলে রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে নাউন বা প্রোনাউনটা থাকবে সেই নাউন বা প্রোনাউন অনুযায়ী ভার্ব সিলেক্ট করতে হবে। ভার্বের টেন্সের ক্ষেত্রে রিলেটিভ প্রোনাউনের আগে যে ভার্বটা উল্লেখ করা থাকবে কোশ্চেনে সেই ভার্বের টেন্সকে ফলো করে ভার্বের টেন্সটা নির্ধারণ করতে হবে। সো থ্যাংক ইউ। আমরা চলে যাব এখন নেক্সট একটা নিয়ম। I dash finish the work এখানে আমরা খেয়াল করি 1 নম্বর एग्जांपल এবং 2 নম্বর एग्जांपले ভার্ব দিয়েছে ফিনিশ, এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম কি 2 নম্বর সেন্টেন্সে। এখানে এই সেন্টেন্সে একটা অংশ আছে যেটা সময়কে নির্দেশ করতেছে। 4 PM বাই 4 PM অর্থাৎ বিকেল 4টার মধ্যে। বাই দিস মর্নিং এই সকালের মধ্যে। তাহলে টাইমটা কিন্তু নির্দিষ্ট না, 4টার মধ্যে। সেটা 4টার আগেও হতে পারে, 4টার বেজে 10 মিনিট আগে হতে পারে, 15 মিনিট আগেও হতে পারে, কিন্তু ঠিক 4টার সময় না, এই নির্দিষ্ট টাইম না, আবার 4টার পরেও না। তাহলে বক্তার এখানে যে স্টেটমেন্টটা দিচ্ছে ডেফিনেটলি সেটা 4টার আগে বলতেছে, মর্নিং এর আগে বলছে। তাহলে এই কাজগুলো সম্পাদন হবে ভবিষ্যৎকালে, এবং ভবিষ্যৎকালে একটা সময়ের মধ্যে। এখানে মর্নিং বলেছে, তার মানে মর্নিং পার করে নয়, মর্নিং এর মধ্যে। বাই 4 PM 4টার পরে না, 4টার মধ্যে। তাহলে ভবিষ্যৎকালে কোনো একটি সময়ের মধ্যে নির্দিষ্ট কোনো একটি কাজ সম্পাদন হবে। এইরূপ যখন প্রতীয়মান হবে তখন ভার্বের ফিউচার পারফেক্ট টেন্স হবে। তাহলে তোমাকে জানতে হবে ভার্বের ফিউচার পারফেক্ট টেন্স হবে, তাহলে ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার জানতে হবে। এবং আরেকটা জিনিস খেয়াল করে দেখো, এখানে কিন্তু সেন্টেন্সে এমন কোনো সাইন নাই যে সেন্টেন্সটা নেগেটিভ হবে, আবার এমন কোনো সাইনও দেয়া নাই যে সেন্টেন্সটা ইন্টারোগেটিভ হবে। তাহলে আমরা ধরে নিতে পারি সেন্টেন্সটা হবে অ্যাসার্টিভ সেন্টেন্স, এবং অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ ফর্ম হবে সেন্টেন্সটা। তাহলে অ্যাজ এ লার্নার হিসেবে তোমাকে বুঝতে হবে যে ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি। তো খুব টেকনিক্যালি যদি তুমি মনে রাখতে চাও, পারফেক্ট টেন্স কি কি আছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, পাস্ট পারফেক্ট টেন্স আছে, ফিউচার পারফেক্ট টেন্স আছে, তাই না? পারফেক্ট টেন্স মানেই হচ্ছে মূল ভার্বটা সব সময় পাস্ট পার্টিসিপল হবে। তাহলে আমাদের একটা লোড কমে গেল, একটা তথ্য আমরা ক্লিয়ার করে ফেললাম যে কি পারফেক্ট টেন্স মানেই হচ্ছে মূল ভার্বটা পাস্ট পার্টিসিপল হবে। সাবজেক্ট মূল ভার্বটা হবে পাস্ট পার্টিসিপল, অবজেক্ট বা এক্সটেনশন। তাহলে এই জায়গাটাতে কি হবে? এই জায়গাটাতে হবে অক্সিলারি ভার্ব। তাহলে আমাদের কোন পারফেক্ট? ফিউচার পারফেক্ট। তো ফিউচার পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব কি? শ্যাল হ্যাভ অথবা
ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার আমরা জেনে গেলাম যে সাবজেক্টের পরে হেল্পিং ভার্ব হবে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, মূল ভার্বটা পাস্ট পার্টিসিপল এবং তারপরে অবজেক্ট বা এক্সটেনশন যা যা থাকবে। তাহলে এখানে আমাদের রাইট আনসার হবে 1 নম্বরে হবে আই শ্যাল হ্যাভ, আর ফিনিশ এর পাস্ট পার্টিসিপল হবে ফিনিশড। 2 নম্বরের ভার্বের রূপটা কি দাঁড়াবে? হি আছে, তাহলে উইল হ্যাভ, আর আমরা আগে জেনেছি পারফেক্ট টেন্স মানে হচ্ছে মূল ভার্ব পাস্ট পার্টিসিপল, হি উইল হ্যাভ কিলড। তাহলে এখানে অ্যানসার দাঁড়াচ্ছে আই শ্যাল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক বাই 4 PM, আমি 4টার মধ্যে কাজটি শেষ করিয়া থাকবো। হি উইল হ্যাভ কিলড দ্য টাইগার বাই দিস মর্নিং, সে এই সকালের মধ্যেই বাঘটিকে হত্যা করে থাকবে। ভেরি গুড, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আমরা এখন একটু চিন্তা করব নেক্সট আরেকটা নিয়ম আমরা রাইট ফর্ম অফ ভার্বের জন্য শিখব। অলরেডি আমরা দুটো শিখে ফেললাম, এগুলো শিখলে হবে না, এগুলো শেখার সাথে সাথে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস বাড়াতে হবে। এখন আমরা দেখি টুডে, টুনাইট, the following plus time, এখানে হতে পারে ইয়ার, এটা হতে পারে ডে, এটা হতে পারে মান্থ, এটসেট্রা। টুডে, টুনাইট, দ্য ফলোইং প্লাস টাইম। এবার টুমরো যদি থাকে, তারপরে নেক্সট প্লাস টাইম, অর্থাৎ নেক্সট ডে, নেক্সট ডে, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার, এটসেট্রা। কোন সেন্টেন্সে যদি এগুলো কিন্তু সব সময়কে নির্দেশ করতেছে, এবং সেই সময়টা বর্তমান কালের না, সেই সময়টা অতীতকালের না, সেই সময়টা হচ্ছে ফিউচার, ভবিষ্যৎকালের সময়কে নির্দেশ করতেছে। কি দ্বারা? টুডে, টুনাইট, দ্য ফলোইং প্লাস টাইম, দ্য ফলোইং ইয়ার হতে পারে, দ্য ফলোইং ডে হতে পারে, দ্য ফলোইং মান্থ হতে পারে, দ্য ফলোইং আওয়ার হতে পারে, টুমরো, নেক্সট টাইম, নেক্সট ডে, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার, নেক্সট আওয়ার, এটসেট্রা এটসেট্রা। এইরকম ভবিষ্যতের সময় নির্দেশক কোন ওয়ার্ড যদি কোনো সেন্টেন্সে থাকে, then you have to think the sentence must follow the structure of future indefinite tense. কি হবে? যে সেন্টেন্সটা ফিউচার ইনডিফিনিট টেন্সকে অনুসরণ করে গঠন করতে হবে। যেমন আই go to Dhaka next month, আমি এখনো যাইনি, পরের মাসে আমি ঢাকা যাব, মানে আমার ঢাকা যাওয়ার কাজটা এখনো সম্পূর্ণ হয়নি, এটা হবে, নাও হতে পারে আবার। তাহলে এখানে আমরা লিখব আই উইল গো, এটি হচ্ছে ভার্বের ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে এটা একটা আমাদের লার্নিং ছিল। আশা করি এই তিনটে নিয়ম তোমরা বাসায় প্র্যাকটিস করবা, এবং শুধু প্র্যাকটিস না, তোমরা এই নিয়মগুলো যথাযথভাবে অনুসরণ করবা, যাতে করে বারবার, যেমন ম্যাথমেটিক্সের একটা নিয়ম শেখার পর বারবার ওই নিয়মের উপরে এক্সাম্পল করতে হয়, ঠিক অনুরূপ ইংরেজিটা একটা নিয়ম শেখার পরে বারবার যদি তুমি সেটা প্র্যাকটিস করো, তাহলে কিন্তু সেই নিয়মটা আরও বেশি ইফেক্টিভ হবে, আরও বেশি তোমার মাথায়, তোমার ব্রেনে পার্মানেন্টলি লাস্টিং করবে। তো আমরা ট্যাগ কোশ্চেনের কয়েকটা নিয়ম ছোট্ট করে একটু আলোচনা করব। অনেক সময় আমরা দেখি, একটা এক্সাম্পল আমরা লিখব। ট্যাগ কোশ্চেন তোমাদের সিলেবাসের 9 নাম্বার কোশ্চেন আইটেম, তোমরা জানো সব থেকে ইজি একটা। তারপরেও আমরা অনেক সময় একটা ভুল করি, দ্যাট ম্যান ইজ ভেরি ক্লেভার, this mangoes are sweet.
সেন্টেন্সের সাবজেক্টটা শুরু হয়েছে দ্যাট দ্বারা, দিস দ্বারা, তাহলে আমরা কি পেলাম? দ্যাট, দিস। এরকম আরো থাকতে পারে, দোজ থাকতে পারে, দিস থাকতে পারে, এটসেট্রা। তাহলে কোন একটা সেন্টেন্স যদি দ্যাট, দিস, দোজ, দিস এগুলোর ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, কিন্তু এগুলোর পরে যখন নাউন হয় তখন এগুলো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের কাজ করে। এগুলো দ্বারা যখন শুরু হবে তখন এই ওয়ার্ডগুলোর পরে যে নাউন বা প্রোনাউন থাকবে, এখানে আছে নাউন, ম্যান নাউন, ম্যাঙ্গোস নাউন, তাহলে এই নাউন অনুযায়ী এর পরের যে ওয়ার্ডটা থাকবে সেই ওয়ার্ডের প্রোনাউনটা, সেই পার্টস অফ স্পিচ যুক্ত যে ওয়ার্ডটা থাকবে সেটার প্রোনাউন কিন্তু ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে। তাহলে আমরা একটু খেয়াল করে দেখি। তাহলে এখানে ম্যান, ম্যান যদি হয় তাহলে ম্যানের পরিবর্তে আমাদের কি লিখতে হবে? হি, প্রোনাউন। ম্যান এখানে এসে হয়ে গেল প্রোনাউন, কারণ ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট সব সময় কিন্তু প্রোনাউন হয়। এখন এখানে ভার্ব ছিল ইজ, স্টেটমেন্টটা অ্যাফার্মেটিভ, তাহলে ট্যাগ কোশ্চেনটা ডেফিনেটলি হবে নেগেটিভ, তাহলে ইজেন্ট। এখানে ম্যাঙ্গোস, এটার প্রোনাউন কি হবে? এটা যেহেতু প্লুরাল তাহলে প্রোনাউনটা হবে দে। এখন এখানে আর আছে, নেগেটিভ ফর্ম হবে ট্যাগ কোশ্চেন আরএন্ট। তাহলে এখান থেকে আমরা শিখলাম যে কোনো একটা সেন্টেন্স যদি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দ্বারা শুরু হয়, দিস, দিস, দোজ, দ্যাট, এর পরের যে নাউন ওয়ার্ডটা থাকবে সেই নাউন ওয়ার্ডটার প্রোনাউন হবে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট, এবং ভার্ব ধরে সেটাকে রাইট অ্যান্সার লিখতে হবে। ভেরি গুড। এটা একটা বিষয় ছিল। আমরা আরেকটা জিনিস দেখি। তামিম not his brothers has done the work. এখানে একটা জিনিস খেয়াল করো, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব পাস্ট পার্টিসিপল, এটা হচ্ছে অবজেক্ট, আর এই পুরোটা হচ্ছে সাবজেক্ট। এখন এই সাবজেক্টে দুটো সাবজেক্ট দ্বারা যুক্ত হয়েছে এখানে। এটি হচ্ছে সাবজেক্ট 1, এটি হচ্ছে সাবজেক্ট 2। এটা যুক্ত হয়েছে কি দ্বারা? নট দ্বারা। তোমরা একটু খেয়াল করে দেখো, ভার্বের ব্যবহারটা খেয়াল করে দেখো। হিজ ব্রাদার্স, দিস ইজ প্লুরাল, থার্ড পারসন বাট প্লুরাল। তামিম, দিস ইজ থার্ড পারসন বাট সিঙ্গুলার। তাহলে ভার্বটা নির্ধারণ করা হয়েছে এই প্লুরাল সাবজেক্টটাকে কেন্দ্র করে নাকি এই সিঙ্গুলার সাবজেক্টটাকে ফলো করে? তাহলে আমরা জানি থার্ড পারসন প্লুরাল হলে হ্যাভ হয়, আর থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাজ হয়। যেহেতু এখানে হ্যাজ আছে তাহলে ভার্বটা অনুসরণ করেছে তামিমকে। এটা এই কনসেপ্টে রাইট ফর্ম অফ ভার্বের সাথে রিলেটেড। তাহলে এখন আমরা কি করব? ভার্ব যে সাবজেক্টকে অনুসরণ করে নির্ধারণ করা হয়েছে, ট্যাগ কোশ্চেনের সাবজেক্টটাও হবে ওই সাবজেক্টেরই প্রোনাউন। তাহলে এখানে সাবজেক্ট 1 তামিমকে লক্ষ্য করে ভার্ব সিলেক্ট হয়েছে হ্যাজ, তাহলে আমাদের ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে তামিম। তো তামিম যেহেতু নাউন, নাউন ফর্ম হয় না, কি হয়? প্রোনাউন হয়। তাহলে তামিমের প্রোনাউন কি? হি। এখন আসি, এই সেন্টেন্সটা হ্যাঁ বলো, তাহলে এখানে এই অক্সিলারি ভার্বটা দিয়ে ট্যাগ কোশ্চেন হবে। তাহলে আমাকে আনসার লিখতে হবে হ্যাজন্ট হি। তো এখান থেকে লার্নিং হচ্ছে নট দ্বারা যদি দুইটা সাবজেক্ট যুক্ত হয়, হয়ে বাক্যে একটি সাবজেক্টের ভূমিকা পালন করে, তখন আমরা নটের পূর্বে যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে, এবং নটের পূর্বে যে সাবজেক্টটা থাকবে ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে সেই সাবজেক্টেরই প্রোনাউন বসবে। তো এটা একটা বিষয় ছিল। আমরা আরেকটা নিয়ম নিয়ে আলোচনা করব, পরে আমরা রিভাইজের দিকে চলে যাব। গত ক্লাসে তোমরা একটা আলোচনা শিখছিলাম
সেন্টেন্স চেঞ্জিং এর ক্ষেত্রে যে বোথ অ্যান্ড থাকলে নট অনলি বাট অলসো হয়, ভেরি গুড। তারপরে ওই রকম একটা এক্সাম্পল আজকে লিখবো, যেমন বোথ রাজু and Rana are fond of cricket. রাজু এবং রানা উভয়ই ক্রিকেট প্রিয়, মানে তারা ক্রিকেট পছন্দ করে, তারা ক্রিকেট প্রিয়। আম প্রিয় আছে না, কারো কিছু ফেভারিট বিষয়। তো এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, বোথ অ্যান্ড দ্বারা দুটো সাবজেক্ট যুক্ত হয়েছে, সাবজেক্ট 1, সাবজেক্ট 2, এবং এখানে সাবজেক্টটাকে প্লুরাল বিবেচনা করা হয়েছে, যার কারণে কিন্তু ভার্বটা হয়েছে আর। তাহলে ট্যাগ কোশ্চেন করার সময় এদের প্রোনাউন হবে দে। প্রোনাউন কি হবে? দে। এবং যেহেতু আর আছে তাহলে হবে আর এন্ড। তাহলে এখান থেকে আমাদের লার্নিং বোথ অ্যান্ড দ্বারা যদি কোনো সেন্টেন্স শুরু হয়, অর্থাৎ কোনো সেন্টেন্সের সাবজেক্ট অংশে বোথ অ্যান্ড থাকে, তাহলে সেইটাকে প্লুরাল বিবেচনা করতে হবে এবং ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে দে। আচ্ছা, এই সেন্টেন্সটাকে আমরা যদি অন্যভাবে লিখি, এবং আরেকটা যদি থাকে, যেমন নট অনলি রাজু but also his friends, not only Raju but also his friends like to play cricket. এখন এখানে একটা জিনিস খেয়াল করো, এখানেও কিন্তু দুইটা সাবজেক্ট, একটা হিজ ফ্রেন্ডস আর একটা হচ্ছে রাজু। রাজু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হিজ ফ্রেন্ডস থার্ড পারসন প্লুরাল নাম্বার। এগুলো যুক্ত হয়েছে কি দিয়ে? নট অনলি বাট অলসো দ্বারা। আমরা একটু ভার্বের রূপটা দেখি। ভার্বটা কি হচ্ছে? V1, আই মিন এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এখানে ভার্বের সাথে এস যোগ হয়নি, তাহলে আমরা ভার্বটাকে সিলেক্ট করার সময় কোন সাবজেক্টটাকে অনুসরণ করলাম? বাট অলসো পরে যে সাবজেক্টটা আছে হিজ ফ্রেন্ডস প্লুরাল, যার কারণে ভার্বের সাথে এস যোগ করা হয়নি। তাহলে সেন্টেন্স গঠনের সময় যদি আমি বাট অলসোর পরের সাবজেক্টটাকে খেয়াল করে ভার্ব সিলেক্ট করি, ঠিক একই রকম কনসেপ্ট আমার ট্যাগ কোশ্চেনেও হবে। ট্যাগ কোশ্চেনে আমি সাবজেক্টের প্রোনাউন যখন সিলেক্ট করব, ভার্ব যে সাবজেক্টকে অনুসরণ করেছে, ট্যাগ কোশ্চেনেও সেই সাবজেক্টেরই প্রোনাউন হবে। তাহলে হিজ ফ্রেন্ডস এটাকে অনুসরণ করেছে, বিধায় আমরা এখানে করব কি? দে। এখন যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হেল্পিং ভার্ব ছাড়া আমরা এটাকে ট্যাগ কোশ্চেন করতে পারবো না। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হেল্পিং ভার্ব কি? ডু অথবা ডাজ। ডু অবলিক ডাজ। এখন তুমি আসো যে আমি ডু নিব না ডাজ নিব। ডু কখন ব্যবহার হয়? যখন সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে না। সাবজেক্টটা ফার্স্ট পারসন হতে পারে, সাবজেক্টটা ফার্স্ট পারসন প্লুরাল হতে পারে, সাবজেক্টটা সেকেন্ড পারসন হতে পারে, সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার না হয়ে প্লুরাল হতে পারে, তখন আমরা ডু নিব। আর ডাজ কখন হয়? যখন সাবজেক্টটা থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হবে, শুধুমাত্র তখনই আমরা ডাজ দিতে পারবো। তো যেহেতু এখানে আমরা হিজ ফ্রেন্ডস তার প্রোনাউন নিয়েছি দে, প্লুরাল ফর্ম, তাহলে আমরা ডু এর দিকে চলে যাব। ডু। এখন কোশ্চেন হিসেবে যে সেন্টেন্সটা দেওয়া আছে, এই সেন্টেন্সটা কিন্তু অ্যাফার্মেটিভ, এটা কিন্তু নেগেটিভ না। তাহলে ট্যাগ কোশ্চেনটা আমার নেগেটিভ ফর্মে হবে। তাহলে ডু নট টেক কন্ট্রাকশন ফর্ম হচ্ছে ডন্ট। তাহলে এখানে আনসার হবে ডন্ট দে। তো ডিয়ার স্টুডেন্টস, আই হোপ ইউ আর a little bit worried about your study. We are trying to minimize your tension, your pressure or load. We are trying to minimize the extensive pressure in your mind situation by the COVID-19 by taking the online classes. I hope if you are regular, if you regularly follow the classes, I am sure you will be benefited.
So you are being requested not to waste your time moving here and there doing unwise things. You should always follow your school's online classes so that you can be prepared. In our next classes, we will discuss with another topics. So thank you so much and thank you for cooperating me. See you in the next class. Allah Hafiz.